আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচন প্রতিহত করতে কোনো গণ আন্দোলন হয়নি, হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। জনগণ তাতে সাড়া দেয়নি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত। বিরোধী নেতাকর্মীদের হত্যা ও গুমের মাধ্যমে দেশ এখন মৃত্যুপরী, অভিযোগ নেতাদের। অস্ত্র চোরাচালান আর গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত ছিল। সকল ষড়যন্ত্রের মূল হোতা খালেদা জিয়া, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোনামণিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। দশম জাতীয় নির্বাচন প্রতিহত করতে কোনো গণ আন্দোলন হয়নি, হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের এই আন্দোলনে জনগণ সাড়া দেয়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত 5 বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই তার সরকারের প্রধান লক্ষ্য। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নেওয়ার পর প্রথমবারের মতো বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বছর পর অফিসে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, 5 বছরে 69টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন দ্বিগুণ করেছে তার সরকার। এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি সমালোচনা করেন যারা এই অর্জনকে চোখে দেখেন না তাদের। যেটা ভালো কাজটা হলো সেটা বলতে একটু দ্বিধাগ্রস্ত থাকে, এটাই আমাদের আমাদের সবসময় দেখা যায় একটা সবকিছুতে একটা নেতিবাচক চিন্তা ভাবনা ভর করে থাকে আমাদের মাথায়, আমাদের দেশে কিছু কিছু মানুষের মাথায়, বা কিছু কিছু পত্রিকা বা কিছু কিছু মিডিয়া। জ্বলছে আলো, ভাসছে দেশ, ঘরে ঘরে আলো রেশ। অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরে আমরা কিন্তু বিদ্যুৎ দেব, এটাই আমাদের এখন ওয়াদা। গ্যাস ও বিদ্যুৎ খাতের অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী কথা বলেন বিগত নির্বাচন নিয়ে। বলেন, নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা সফল হয়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখানে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, বোমা মেরে মানুষ হত্যা করে, বাসের ভিতরে আগুন দিয়ে মানুষকে খুন করা হয়েছে। অর্থাৎ এগুলি সম্পূর্ণ জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, কিন্তু গণ আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু হয়নি। অর্থাৎ জনগণ এই সব ধরনের ধ্বংসাত্মক বা নেতিবাচক কাজে কখনো সাড়া দেয়নি। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে সংশ্লিষ্টদের বেশ কিছু জরুরি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই এ খাতের উন্নয়নে কাজ করবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে দেশের চলমান রাজনীতি, উপজেলা নির্বাচন, সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামের করণীয় দিক সম্পর্কে আলোচনা হয় বৈঠকে। স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য কারাগারে থাকায় দীর্ঘদিন স্থায়ী কমিটির বৈঠক হয়নি। দশম সংসদ নির্বাচনের পর এটি বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। বৈঠকের আগে নির্বাচনের সহিংসতায় আহত নিজ নির্বাচনী এলাকা ফেনীর পরশুরাম উপজেলার নেতাকর্মীদের খোঁজখবর নেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া। এ সময় আহতদের সমবেদনা জানান তিনি। ক্ষমতার জোরে সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখলের পর সরকারের জুলুম নির্যাতন বহুগুণে বেড়েছে। এর মাধ্যমে সরকার দেশকে ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে অভিযোগ বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী আহমেদের। জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ 19 দলীয় জোটের নেতাকর্মীদের অপহরণ ও হত্যার তথ্য জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে বিরোধী জোটের নেতাকর্মীদের সরাসরি হত্যা করছে সরকার। এতে দেশ পরিণত হয়েছে ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। প্রতিদিন একটার পর একটা বিরোধী দলের নেতাকর্মীদের লাশ দাফন করতে হচ্ছে। যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে, ক্রস ফায়ারের নামে সরাসরি বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। যেভাবে সিরাজগঞ্জের জবানের লাশ পাওয়া গেছে, যেভাবে গুম করে ফেলা হচ্ছে, এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত গুমের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতার দাম্ভিকতায় সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা ও জুলুম নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপি নেতা খন্দকার ওসমান গনি টুটুলের নিঃশর্ত মুক্তি চান বিএনপি মহাসচিব। নির্যাতন করে বিরোধী জোটের নেতাকর্মীদের মনে ভীতির সঞ্চার করা যাবে না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার। মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময়ে যুক্তরাজ্যে 9,53,00,000 টাকারও বেশি পাচার করেছেন এই বিএনপি নেতা। 10 ট্রাক অস্ত্র চোরাচালান ও 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বেগম খালেদা জিয়া সকল ষড়যন্ত্রের মূল হোতা। তাকে আটক না করলে দেশের শান্তি ও স্বস্তি আসবে না। জামাতের ডাকা হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে মানববন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ সকল অপরাধের দায়ে বেগম জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সময় সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের বিচার দাবি করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সের উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আদালতে মামলা থাকায় এখনই জামাত নিষিদ্ধের ব্যাপারে সরকারের কিছু করার নেই। এদিকে 10 ট্রাক অস্ত্র চোরাচালানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার বিষয়ে তথ্য সংগ্রহ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। আদালতের পর্যবেক্ষণের বরাত দিয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সরকার চাইলে বেগম জিয়ার সম্পৃক্ততার বিষয়ে অধিকতর তদন্ত বা নতুন মামলা হতে পারে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই মামলায় বেগম জিয়াকে জড়ানোর কোনো সুযোগ নেই। চট্টগ্রাম প্রতিনিধি নাসির উদ্দিনকে সাথে নিয়ে রকুনুজ্জামানের রিপোর্ট। বিচার শেষ হলেও 10 ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার বিষয়ে নতুন করে তদন্তের কথা মঙ্গলবার সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হাওয়া ভবন আর বিএনপি নেত্রীর নাম যেহেতু এসেছে, এ ব্যাপারেও আরও তদন্ত করে নতুনভাবে তদন্ত করা হবে ষড়যন্ত্রের। আদালতের রায়ের পর্যবেক্ষণের বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবীর দাবি, সরকার চাইলে এ ব্যাপারে আরও তদন্ত করতে পারে, হতে পারে নতুন মামলাও। যিনি মামলা তদন্ত করেছেন তিনি অবজারভেশন পাওয়ার পরে যদি মনে করেন যে আমি নতুন করে করবো, এবং সরকারের ইচ্ছার উপর নির্ভর করতেছে কি সব সরকার কি আপনার অধিকতর তদন্তে যাবে নাকি নতুন মামলা করবেন, নতুনভাবে মামলা করবেন, সেটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করতেছে। তবে রায়ে বেগম জিয়ার নাম আসেনি জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলছেন, এতে বিএনপি নেত্রীকে জড়ানোর কোনো সুযোগ নেই। যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে সেই সাক্ষ্য প্রমাণে যে সমস্ত আসামিদের নাম নতুনভাবে দিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা এবং চোরাচালান মামলা আপনার প্রমাণিত করতে সরকার পক্ষ ব্যর্থ হয়েছে। সেই ক্ষেত্রে খালেদা জিয়ার নাম আসার কোনো প্রশ্নই আসে না। এদিকে রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি এখনও তথ্য উপাত্ত সংগ্রহের পর্যায়ে রয়েছে। কবে নাগাদ শুরু হবে এটা সব কিছু প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, সব কিছু ইনফরমেশনের কিছু ব্যাপার আছে, সেগুলি নিশ্চয়ই সংগৃহীত হওয়ার পরেই এটা করা হবে। জোট সরকারের আমলে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL জেটি ঘাটে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্র। মামলার রায় হয় চলতি বছর 30 জানুয়ারি। রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় জামাত নেতা ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ আর সড়ক অবরোধের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে জামাতের সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীতে নিরুত্তাপ থাকলেও ঢাকার বাইরে সড়কে আগুন, অবরোধ ও বিক্ষোভে সক্রিয় জামাত শিবির কর্মীরা। হরতালের সমর্থনে চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকায় সকালে মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে তারা। বগুড়া টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করে কয়েকটি ট্রাক। নীলফামারীতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। রাজশাহীতে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেছে শিবির কর্মীরা। লক্ষ্মীপুরে বিক্ষোভ করে সড়কে পেট্রোল ঢালে। সিলেটে চকলেট বোমার বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। এছাড়া রাস্তায় আগুন ও সড়ক অবরোধের মধ্যে খুলনা ও পাবনায় হরতাল পালন করেছে দলের কর্মীরা। এদিকে রাজধানীর রমনায় হরতালের পক্ষে মিছিল করে জামাত। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আদাবরে মিছিল সমাবেশ করে জামাত শিবির কর্মীরা। ঢাকা মহানগর পূর্ব শিবিরের মিছিল থেকে রাস্তায় আগুন দেওয়া হয়। এছাড়া পল্টন, শাহজাহানপুর ও তেজগাঁ থানা জামাত আলাদা মিছিল করে।
বইমেলায় হরতালের এতটুকু ছাপ ফেলতে দেয়নি বইপ্রেমীরা। বিকেল হতেই পাঠক, লেখক ও প্রকাশক সকলেরই গন্তব্য হয়ে ওঠে ২১-এর বইমেলা। বিকেল গড়ানোর সঙ্গে ভিড়ও বাড়তে থাকে বইমেলায়। বিক্রি বেশ ভালো বলেই জানান দোকানিরা। শিশুদের হাতে শিক্ষামূলক বই তুলে দিতে চাইছেন বাবা মায়েরা। তবে বেশি বিক্রি হচ্ছে ছোটদের ছবির বই। হুমায়ুন আহমেদের বই সবসময় মেলায় বড় একটি স্থান জুড়ে থাকে। হুমায়ুন আহমেদ বেঁচে না থাকলেও তার বইয়ের মাধ্যমে তাকে অনুভব করতে চাইছেন পাঠকরা। বৃহস্পতিবার মেলায় উপন্যাস, কবিতা সহ এসেছে নতুন ৯৭টি বই। এবারে বিশেষ সংবাদ। চেতনার যে স্ফুলিঙ্গ জেলে গোটা দেশকে জাতীয়তাবোধে একাত্ম করতে পেরেছিল, নষ্ট রাজনীতির ফেরে তার অনেকটাই গণজাগরণ মঞ্চ হারিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে গণজাগরণ মঞ্চ এখন যেন অনেকটা পথহারা নাবিকের মতো। তারপরও বিশ্লেষকরা মনে করেন শাহবাগের প্রজন্ম চত্বরে বিদ্রোহের আগুনে যুব শক্তির যে অনন্য চেহারা উদ্ভাসিত হয়েছে তা আগামী দিনে এগিয়ে যাবার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সাইমুল হকের রিপোর্ট। হত্যা, ধর্ষণের মতো চূড়ান্ত মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হবার পরেও কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় শাহবাগের তরুণ প্রজন্মের লাগাতার বিদ্রোহ সরকারকে বাধ্য করেছিল আইন সংশোধন করে রায়ের বিরুদ্ধে আপিল করতে। আর বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ব যুব উত্থান। প্রতিবাদে যোগ দিয়েছিল সব স্তরের, সব শ্রেণী, পেশা ও ধর্মের মানুষ। সংস্কৃতি এমন একটা জিনিস যে ভিতরে ভিতরে সাবকনশিয়াস লেভেলে কিন্তু কাজ করে, যেটা অনেক সময় বোঝা যায় না। যখন একটা ঝামেলা হয়, যখন একটা বাধা আসে, তখন কিন্তু এই সাবকনশিয়াস লেভেলে এটা কনশিয়াস লেভেলে আসে। একটা জাতির সামনে যখন একটা প্রচণ্ড ধরনের ধাক্কা আসে, তখন কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে চেতনাগুলো একসঙ্গে হয়ে সেটা প্রকাশ পায়। ৭১-এ কিন্তু তাই হয়েছিল। কিন্তু বিশ্লেষকরা মনে করেন সরকার বিরোধী এই আন্দোলন কিছুদিনের মধ্যেই পরিণত হয়ে পড়ে একটি সরকারপন্থী প্রচারণায়। একটি সফল আন্দোলন যেন ক্রমাগত পথ হারিয়ে শক্তি ক্ষয়ের পথেই হাঁটল। সরকার আতাতের মধ্য দিয়ে বিচারের জায়গাটাকে নিয়ে গিয়েছিল, এটারই ছিল প্রতিবাদ। সেই জন্যই মানুষ একত্রিত হয়েছে। ক্রমান্বয়ে সেই পয়েন্টটা আড়াল করে হয়ে গেছে। অর্থাৎ সরকারের যে আপোষকামী ভূমিকা, সেই আপোষকামী ভূমিকা আড়াল হওয়ার ফল হচ্ছে আজকের যে আন্দোলনটার যে স্তিমিত গতিতে আছে, সেটা এটার কারণে। প্র্যাকটিক্যালি শেষ পর্যন্ত এটা সরকারি দলের পক্ষে হয়ে যারা ভূমিকা পালন করে এটা তাদের স্বার্থের পক্ষে, রাজনৈতিক স্বার্থের পক্ষে নিয়ে যাওয়ার চিন্তা করেছে, তারাই শেষ পর্যন্ত খানিকটা সাকসেসফুল হয়েছে। তারপরও শাহবাগ যে নতুন বাংলাদেশের স্বপ্নের বীজ কোটি কোটি হৃদয়ে বুনে গেছে, তা ক্রমেই অঙ্কুরিত হয়ে গোটা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করেন বিশ্লেষকরা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিজের সম্পত্তি অর্জন নিয়ে কয়েকটি সংবাদপত্র মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনাকালে তিনি অভিযোগ করেন। সময়োপযোগী ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন মহিউদ্দিন খান আলমগীর। এদিকে সংসদে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ বিমানের বহরে মার্চের মধ্যে যোগ হবে ২টি নতুন বোয়িং বিমান। এছাড়া প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, উৎপাদিত বাড়তি আলু সংরক্ষণে এই মুহূর্তে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি। সংসদের বৈঠক রবিবার বিকেল 4:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 22 কোটি টাকা মূল্যের 49 কেজি স্বর্ণের বার উদ্ধার। তৃতীয় ধাপে 83টি উপজেলায় নির্বাচন 15ই মার্চ থাকবে সেনাবাহিনী, তাফসিল ঘোষণা করে জানালেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 22 কোটি টাকা মূল্যের 49 কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 9টায় দুবাই থেকে আসা FZ589 ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। কাস্টমস ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে 420টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় 22 কোটি টাকা। তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় নির্বাচন হবে আগামী 15 মার্চ। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বৃহস্পতিবার তাফসিল ঘোষণা করে জানান, প্রত্যেক ধাপের উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 17 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 24 ফেব্রুয়ারি, আর ভোট গ্রহণের জন্য 15 মার্চ। প্রত্যেকটি নির্বাচনেই প্রয়োজনীয় সংখ্যক সামরিক বাহিনীর লোকও থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীরও যা দরকার সেই পরিমাণ লোক থাকবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 180টি দেশের পর্যটকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে ভিসার জন্য আর দূতাবাসে ধর্ণা দিতে হবে না ভারত গমনেচ্ছুদের। বুধবার রাতে দেশটির মন্ত্রিপরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর সরকারি এই সিদ্ধান্তের ঘোষণা দেন পরিকল্পনা মন্ত্রী রাজীব শুক্লা। নতুন এই ভিসা পদ্ধতির নাম দেওয়া হয়েছে ভিসা অন অ্যারাইভাল। এই পদ্ধতিতে নির্ধারিত ফি পরিশোধ করে পর্যটকরা অনলাইনে আবেদন করলে 5 দিনের মধ্যে ইলেকট্রনিক ভিসা পাবেন, যার মেয়াদ হবে 30 দিন। এই পদ্ধতি কার্যকর করতে অন্তত 6 মাস সময় লাগবে বলে জানান মন্ত্রী। তবে পর্যটন মাস অক্টোবরে এই পদ্ধতি বাস্তবায়ন এবং এই সংক্রান্ত একটি ওয়েবসাইট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মূলত পর্যটন খাতকে আরও গতিশীল করতেই এমন উদ্যোগ বলেও জানান মন্ত্রী। তবে প্রাথমিকভাবে এই সুবিধা পাবে না পাকিস্তান, আফগানিস্তান সহ মোট 8টি দেশ। এবার খেলার সংবাদ। সাহারা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে ফলো অন এড়িয়ে এখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। তবে 2 সেঞ্চুরিয়ানের সাফল্য ম্লান হয়েছে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায়। শ্রীলঙ্কার 587 রানের জবাবে তৃতীয় দিন শেষে 409 রান তুলতে বাংলাদেশ হারিয়েছে 8 উইকেট। এখনও টাইগাররা পিছিয়ে 178 রানে। মনির হোসেন খানের রিপোর্ট। ধৈর্য ও চেষ্টা থাকলে এই উইকেটে সেঞ্চুরি পাওয়া কঠিন নয়, যার প্রমাণ দিলেন শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস। আবার এই উইকেটে দায়িত্বহীন শটস খেলে আউটও হওয়া যায়। তামিমের পর সেটি প্রমাণ করেছে বাংলাদেশের মিডল অর্ডার। শুভ ইমরুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের শুরুটা অসাধারণ কেটেছে টাইগারদের। বাংলাদেশের সম্ভাবনার পালে জোর হাওয়া। অনেক রেকর্ডই লেখা হলো নতুন করে। দ্বিতীয় উইকেট জুটিতে 232, যে কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। পেছনে ফেললেন তামিম জুনায়েদের 200 রানের জুটি। মুশফিক আশরাফুলের পর যে কোনো জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। টেস্টে টাইগারদের 200 ছাড়ানো পার্টনারশিপ এখন 3। নিজের দ্বিতীয় টেস্টেই আস্থার প্রতীক শুভ। ইমরুলের আগে মাঠে নেমেছেন, আউটও হয়েছেন আগে। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটিও পেয়েছেন ইমরুলের আগেই, 191 বলে 106। দেখে বোঝার উপায় নেই এটি তার দ্বিতীয় টেস্ট। 4 ছক্কায় সতীর্থের তুলনায় এগিয়ে ইমরুল। যদিও 2 বছর পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরি উদযাপনে পেয়েছেন ভাগ্যের ছোঁয়া। ৯৯ 1 ওভারে জীবন পেয়েছেন 2 বার। তবে পরের ওভারেই পৌঁছে যান সেঞ্চুরির ম্যাজিক ফিগারে। এই দুজনের বিদায়ের পর আবারও সেই পুরনো বাংলাদেশ। উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতা। মমিনুল হতাশ করেছেন ইনজুরি নিয়ে মাঠে নেমে ব্যর্থ অধিনায়ক মুশফিকও। হাল ধরার ইঙ্গিত ছিল সাকিবের ব্যাটে, কিন্তু হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি আউট হয়েছেন আনারি শটে। প্রতিভার অভাব নেই, কিন্তু টেস্ট ক্রিকেটের মেজাজটা ধরতে পারেননি নাসির। প্রমাণ দিলেন 42 করে অজন্তা মেন্ডিসের বলে আত্মাহুতি দিয়ে। পরের বলেই সোহাগ গাজীও সাজঘরমুখী। এক ঝটকার ফ্রন্ট থেকে ব্যাকফুটে বাংলাদেশ। তবে 30 রানে অপরাজিত থেকে টাইগারদের শেষ ভরসা এখন মাহমুদুল্লাহ। একদিনে 323, মূল্যটাও চড়া। হারাতে হয়েছে 7-7টি উইকেট। সম্ভাবনা ও আশঙ্কা নিয়ে শুরু হয়েছিল তৃতীয় দিনটি। বাংলাদেশ শেষটাও করলো একইভাবে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্রিকেটের আরো খবর।
চট্টগ্রাম টেস্টে ড্রর স্বপ্ন দেখছে বাংলাদেশ, তবে সেই লক্ষ্য পূরণ করতে শেষ 2 দিন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে বাংলাদেশকে, বলেছেন সেঞ্চুরিয়ান শামসুর রহমান শুভ। তৃতীয় দিন শেষে পোস্ট ম্যাচ কনফারেন্সে এই তরুণ আরও বলেছেন, দায়িত্ব নিয়ে খেলার কারণে ইমরুলকে নিয়ে ভালো একটি জুটি গড়া সম্ভব হয়েছে। তবে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাগতিক দল। ওরকম কোনো অ্যাক্সিডেন্ট না হলে তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টটা ড্র হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কারণ আপনি যদি উইকেটের কথা চিন্তা করেন, এই উইকেটে আপনি সাধারণত চাইলেও আউট করতে পারবেন না আপনি যদি নিজে বাজে শট না খেলেন। তো সব দিক দিয়ে আমি বলবো যে এখনও চান্স আছে টেস্ট ড্র হওয়ার। তো আমাদেরও ভালো বোলিং করতে হবে, ওদের কম রানের মধ্যে রাখতে হবে, প্লাস আমাদেরও একটু সময় যাতে আমরা ব্যাটিং পাই ওই রানটা চেস করার জন্য যতটুকু ওরা দেয়। তো সব দিক দিয়ে ওভারঅল যদি আমরা আমাদের প্ল্যান মতন খেলতে পারি তাহলে আমার মনে হয় যে টেস্টটা ড্র হওয়ার চান্স থাকবে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন প্রতিহত করতে কোনো গণ আন্দোলন হয়নি, হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, জনগণ তাতে সাড়া দেয়নি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত, বিরোধী নেতাকর্মীদের হত্যা ও গুমের মাধ্যমে দেশ এখন মৃত্যুপুরী, অভিযোগ নেতাদের। অস্ত্র চোরাচালান আর গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত ছিল, সফল ষড়যন্ত্রের মূল হোতা খালেদা জিয়া, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।